আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এইচএসসির হিসাব বিজ্ঞান প্রথম পত্র চট্টগ্রাম বোর্ড 2023-এর সৃজনশীল 5। এটার ক দাগে বলা আছে যে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি উত্তোলনের নাম হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে আয়কর, তারপরটি হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম এবং উত্তোলন নিজেই। এই তিনটি নাম দেখে আমরা মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লেনদেন গেটে শুধু আমরা পেলাম দুইটি তারিখ, একটি হচ্ছে 20 তারিখ আর একটি হচ্ছে 29 তারিখ। 20 তারিখ বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। তাহলে ব্যক্তি রিলেটেড যে উত্তোলনটা অবশ্যই আমরা এটাকে উত্তোলনের কাতারে ফেলতে পারি। তাহলে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলনের পরিমাণ দেওয়া হচ্ছে 2000 টাকা লিখলাম। এবং 29 তারিখ বলা আছে জীবন বীমা প্রিমিয়াম প্রদান 7000 টাকা, এটাকে আমরা উত্তোলন ভাববো। তাহলে এটা দুটোর যোগফল হচ্ছে 9000 টাকা। এটাকে আমরা বলবো ক দাগের উত্তর। এখন আমরা সলিউশন করব খ দাগ। এটার খ দাগে বলা হচ্ছে নগদান বইয়ে যা অন্তর্ভুক্ত হবে না তার জাবেদা দাখিলা দাও। আমরা জানি জাবেদার গড় 5টিও, আমরা যার জন্য 5টি গড় দিলাম। আর কোনগুলো আসলে নগদান অন্তর্ভুক্ত হবে না আমি একটু নোট করে রেখেছি যেন আমাদের বুঝাতে সুবিধা হয়। অবচয় আসলে এটা আসলে নগদ হয় না, যার জন্য এটা নগদান বইয়ে আসবে না। পণ্য উত্তোলন বা পণ্য বিনষ্ট এগুলো কোনো সময় নগদে হয় না। ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য বিক্রয় এগুলো নগদে হয় না। আর লাস্ট লিখেছি নোট, নোটের মধ্যে পণ্য ক্রয়, পণ্য বিক্রয় এবং বিলের মাধ্যমে পণ্য ক্রয়, পণ্য বিক্রয় এগুলো আসলে অনগদ, মানে এগুলো নগদ আনবে অন্তর্ভুক্ত হবে না। এখন এই কথাবার্তা রিলেটেড লেনদেনগুলো আমরা খুঁজব। আমি 5 তারিখ স্পষ্ট দেখতে পাচ্ছি বলা আছে যে ধারে পণ্য ক্রয়, মানে নাম উল্লেখ আছে। ক্রয়ের ক্ষেত্রে যদি নাম উল্লেখ থাকে বা কোনো শর্ত দেওয়া থাকে যে এই 2/10 বা নিট এতদিনের মধ্যে পরিশোধ করতে হবে, এই কথাবার্তার আলোকে আমি ভেবে নেব এগুলো ধারে হয়েছে, তার জন্য আমরা এটাকে নগদ আনবে অন্তর্ভুক্ত করতে পারি না। যার জন্য লিখেছি 5 তারিখ। তাহলে 5 তারিখে ধারে যদি ক্রয় করতে যাবে তাহলে এরকম ক্রয় হিসাব ডেবিট, পাওনা হিসাব ক্রেডিট। আর স্পষ্ট বাট্টার কথা উল্লেখ আছে যে 5% বাট্টায় ক্রয় করা হলো এরকম কিছু। তাহলে আমি বাট্টার টাকা বাদ দিয়ে যা পাবো তাই লিখবো। তাহলে বাট্টার টাকা বাদ দেওয়ার পর পাচ্ছি 19,000 টাকা। তাহলে ডেবিটে লিখলাম, ক্রেডিটেও লিখলাম। এই ছিল আমার 5 তারিখে যাবে দা। তারপর হচ্ছে 12 তারিখ। 12 তারিখ বলা আছে টোটাল বিক্রয়ের পরিমাণ হয়তো বা 32,000 টাকা, এর মধ্যে নগদে কিছু টাকা পাওয়া গেছে। আমি তো যেটা নগদে পাওয়া গেছে সেটা আনতে পারবো না, আনবো যেটা মূলত বিলের মাধ্যমে বা স্বীকৃতি বিলের মাধ্যমে যেটা বিক্রয় করা হয়েছে। এখানে বলা আছে যে 12,000 টাকা এর মধ্যে পাওয়া গেছে, 32,000 টাকার মধ্যে নগদে পাওয়া গেছে 12,000 টাকা। তাহলে আমার এখনও কিন্তু বাকি রয়েছে 20,000 টাকা, এটা বিলের মাধ্যমে এই বিক্রয় করা হয়েছে। তাহলে বিলের মাধ্যমে বিক্রয় করলে তো নগদ টাকা পাওয়া যায় না, তাহলে এটাকে আমরা একটা এই নগদ আনবে অন্তর্ভুক্ত হবে না এমন এন্ট্রি ধরে নিতে পারি। তাহলে এটা যাবে এরকম প্রাপ্য বিল ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু আমি বিলের মাধ্যমে বিক্রয় করেছি আমার বিলটা প্রাপ্য রয়ে গেল, তাহলে প্রাপ্য বিল ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে টাকার পরিমাণ হবে 20,000, কারণ নগদের যে টাকাটা আছে এটা বাদ দিতে হবে টোটাল বিক্রয় থেকে। তারপরে হচ্ছে 25 তারিখ। 25 তারিখেও সেম, মানে ধারে বিক্রয় করা আছে, মানে নাম উল্লেখ আছে বা শর্ত দেওয়া আছে, এরকম থাকলে অবশ্যই আমরা একটা ধারেই ধরে নেব। এটাকে আমরা কোনো সময় নগদ আনবে অন্তর্ভুক্ত করতে পারি না। তাহলে যাবে তাহলে কীরকম হবে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। আর অ্যামাউন্টটা যা ছিল তাই লিখলাম ডেবিট এবং ক্রেডিটে। 28 তারিখ বলা আছে আসবাবপত্র বা স্থায়ী সম্পদের অবচয়। যে কোনো স্থায়ী সম্পদের অবচয় ফিক্সড। কীরকম ফিক্সড? যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। যা অবচয় টাকা দেওয়াতে তাই আমরা ডেবিটে লিখবো, তাই আবার ক্রেডিটেও লিখবো। এই ছিল মূলত আমার খ দাগের আনসার। এখন আমরা গ দাগ সলিউশন করব। গ দাগে বলা আছে একটি 3 ঘর নগদ বই প্রস্তুত করতে। আর আমরা জানি 3 ঘর নগদ বই প্রস্তুতির ক্ষেত্রে 3টি টাকার কলম হয় এবং একটা প্রাপ্তির পাশ হয়। সেমভাবে প্রদানের পাশে 3টি টাকার কলমেই হয় আর একটা প্রদানের পাশ। আচ্ছা, তাহলে আমরা ধারাবাহিক ক্রমে এই লেনদেনগুলো নিব। তারা বলেনি যে এই লেনদেনগুলো নেও, আমরা শুধু নগদ রিলেটেড লেনদেনগুলো নগদ আনবে অন্তর্ভুক্ত করব। আর যেগুলো আসলে অনগদ লেনদেন, মানে যেগুলো এই 3 করে নগদ আনবে আসবে না, সেটি কিন্তু আমরা অলরেডি খ নাম্বারে ডিক্লেয়ার করে দিয়েছি যে এই তারিখগুলো আমরা আনতে পারবো না। তাহলে খ নাম্বার ব্যতীত অন্যান্য তারিখগুলো আমরা অবশ্যই এই 3 করে নগদ আনবে অন্তর্ভুক্ত করব। তাহলে প্রথমে হচ্ছে আমাদের 1 তারিখ। 1 তারিখ বলা আছে এই নগদ তহবিল 35,000 টাকা, যার জন্য এটাকে আমরা সম্পদ ভাবলাম এবং প্রাপ্তির পাশে নগদের কলমে লিখলাম 35,000 টাকা। এবং আরেকটা বলা আছে যে ব্যাংক জমা অতিরিক্ত, মানে ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত
অবশ্যই এটা একটা দায়, যার জন্য আমরা লিখতে হবে প্রধানের পাশে। যার জন্য আবার 1 তারিখ লিখলাম ব্যালেন্স বিডি, লিখে আমরা এটাকে এই ব্যাংকের কলামে লিখলাম 5,000 টাকা। তার পরবর্তী তারিখ হচ্ছে 12 তারিখ। 12 তারিখ টোটাল বিক্রয় পরিমাণ ছিল কিন্তু 32,000 টাকা, কিন্তু নগদে বিক্রয় পরিমাণ হচ্ছে 12,000 টাকা। তাহলে আমার প্রাপ্তি হচ্ছে এখানে 12,000 টাকা, যার জন্য আমি বিক্রয় হিসাব টাইটেল দিয়ে নগদের কলমে লিখব 12,000 টাকা। 12 তারিখের পরের তারিখ হচ্ছে 18 তারিখ। 18 তারিখ বলা আছে দেনাদার হতে প্রাপ্তি। তাহলে আমি দেনাদার হতে পেয়েছি মোট টাকা হচ্ছে 7,500 টাকা এবং তাকে আমি বাট্রা প্রদান করেছি 500 টাকা। তাহলে নগদের কলমে লিখলাম প্রাপ্তির অংশটা এবং বাট্রা টাকাটা আমি বাট্রার কলমেই লিখলাম। 18 তারিখের পরেরটা হচ্ছে 20 তারিখ। 20 তারিখে আমরা দুটি অংশে বিভক্ত করতে পারি। 20 তারিখে আমরা দুইটি অংশে বিভক্ত করতে পারি। প্রথম অংশে বলা হচ্ছে ব্যবসায়িক প্রয়োজনে এই ব্যাংক হতে উত্তোলন টাকা হচ্ছে 6,500 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে বা মালিকের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা। আমি প্রথমে ব্যবসায়িক যে প্রয়োজন উত্তোলনটা আছে সেটার কাজ করব। ব্যবসায়িক প্রয়োজনে যদি ব্যাংক হতে উত্তোলন করা হয় তার যাবে তবে এরকম নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। নগদ এবং ব্যাংক এই দুইটা এন্ট্রি যদি এসেছে এটাকে বলাবো কন্ট্রা এন্ট্রি। তো আমাদের উভয় পাশে কাজ করতে হবে, যার জন্য লিখেছি এই দিক দিয়ে 20 তারিখ এবং এই দিক দিয়ে লিখেছি আমরা 20 তারিখ। যেহেতু ডেবিট পাশের কাজ করব নাম ইউজ করতে হবে বিপরীত ব্যাংক, এখানে লিখলাম ব্যাংক, কিন্তু কাজ কিন্তু করছি ডেবিট পাশের মানে নগদের, যার জন্য আমি নগদের কলমে লিখেছি 6,500 টাকা। সেম কাজটা আমার প্রধানের পাশে করতে হবে, লিখবো 20 তারিখ। এখন কাজ করবো ক্রেডিট পাশে, তাহলে নাম ইউজ করবো আমি বিপরীত নগদ, লিখলাম নগদ, কিন্তু টাকাটা অবশ্যই লিখতে হবে ব্যাংকের কলমেই, কারণ ব্যাংক ক্রেডিট পাশে আছে। এই হলো আমার 20 তারিখের প্রথম অংশের কাজ। এখন করব তার দ্বিতীয় অংশের কাজ। দ্বিতীয় অংশে বলা আছে মালিকের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তাহলে এতে করে আমার শুধু খালি প্রদানই হয়, যার জন্য খালি প্রদানের পাশেই লিখবো। আবার লিখলাম 20 তারিখ, লিখলাম উত্তোলন, আর উত্তোলনের পরিমাণ দেওয়া ছিল 2,000 টাকা, লিখলাম ব্যাংকের কলমে 2,000 টাকা। 20 তারিখের পরবর্তী তারিখ হচ্ছে 29 তারিখ। 29 তারিখ বলা যায় জীবন বীমা প্রিমিয়াম প্রদান 7,000 টাকা, এটাও একটি প্রদান, যার জন্য আমি 29 তারিখ লিখলাম উত্তোলন, আর আমাদের এই নগদের কলমে লিখলাম 7,000 টাকা। এই ছিল মূলত 29 তারিখের কাজ। তারপরে 30 তারিখ বলা আছে পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে আমি পরিশোধ করেছি নগদে 18,500 টাকা এবং পাওনাদার আমাকে বাট্রা প্রদান করেছে 500 টাকা। তাহলে নগদের কলমে লিখলাম 18,500, যেহেতু আমার প্রদান করতে নগদে, আর সেই কালে আমি কিছু বাট্রা পেয়েছি, বাট্রার কলমে লিখলাম 500 টাকা। এবং সর্বশেষ যে তারিখটি 31 তারিখ, সেখানে বলা আছে নগদ উদ্ধৃত 10,000 টাকা হাতে রেখে ও 25 টাকা আমাদের ব্যাংকে জমা দিতে হবে। এখানে একটু কাজ আছে, যেহেতু বলা আছে হাতে রেখে, এটাকে আমরা অগ্রিম ভেবে নেব, এটা একটা ব্যালেন্স সিডি, তাহলে এটা প্রধানের পাশে কাজটা করতে হয়। 31 তারিখ লিখে লিখলাম ব্যালেন্স সিডি, হাতে রাখাকে ব্যালেন্স সিডি বলা হয়, যার জন্য আমি 31 তারিখ দিয়ে লিখলাম ব্যালেন্স সিডি। আর কত টাকার কথা বলা হয়েছিল? 10,000 টাকা। আমি অ্যাডভান্স 10,000 টাকা লিখে নিলাম। এখন আমার কাজ হচ্ছে দেখব কোন পাশে নগদের টাকাটা বেশি, প্রদানের পাশে বেশি না প্রাপ্তির পাশে বেশি। খেয়াল করে দেখলাম প্রাপ্তির পাশে নগদের টাকাটা বেশি, যার জন্য এই 4টা ফিগার আমি যোগ করলাম প্রাপ্তির পাশে, আমি পেলাম 61,000 টাকা। এই 61,000 টাকাকে আমি স্থানান্তরিত করে প্রদানের পাশে আনলাম, লিখলাম 61। এখন এই 61,000 টাকা আমার 7,000, পরে 18,500 এবং 10,000, এই 3টা ভ্যালু আমি বাদ দিব। বাদ দেওয়ার পরে অবশিষ্ট টাকা আমি পাবো 25,500। এই টাকায় আমার ব্যাংকে জমা দিতে হবে, এটা স্পষ্ট বলা আছে যে ব্যাংকে অবশিষ্ট টাকা জমা দাও। তাহলে ব্যাংকে যদি আমি জমা দিই আমার যাবে তো এরকম ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, এটাও একটি কন্ট্রা এন্ট্রি, উভয় পাশে কাজ করতে হবে। যার জন্য আমি এই দিক দিয়ে লিখেছি 30 তারিখ, এই দিক দিয়ে লিখেছি 30 তারিখ। তাহলে যেহেতু এই 25,500 টাকা আমাদের নগদের কলমে বেরিয়েছে, এখানে নামটা ইউজ করব ব্যাংক। কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে বিপরীত নাম ইউজ করতে হয়, এখানে লিখবো ব্যাংক। আর এই 30 তারিখের কাজটা যেহেতু আমার প্রাপ্তির পাশে করতে হবে, এখানে যেহেতু ব্যাংক, এখন তো আর ব্যাংক লেখা যাবে না, লিখবো কি নগদ, টাকাটা অবশ্যই ব্যাংকের কলমেই লিখবো। এই ছিল মূলত আমার এই ব্যাংকের কাজটা। এখানে আর কোনো ভ্যালু নেই, শুধু এই 25,500 এটাকে আমি নামাবো, আর এই ব্যালেন্সটাকে আমার প্রধানের পাশে আমি স্থানান্তরিত করবো। এই 25,500 থেকে আমি বাদ দিব এখানে জয়টা ভ্যালু ছিল মানে ব্যাংকের কলমে
এটি বাদ দেওয়ার পরে আমি অবশিষ্ট আকারে পেলাম 12,000 টাকা। এটা আমার ব্যাংকের ব্যালেন্স সিডি। তাহলে নগদের ব্যালেন্স সিডি 10 এবং ব্যাংকের ব্যালেন্স সিডি 12। এই সিডিটাকে অবশ্যই আমার পরবর্তী মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি করতে হবে। এখানে যা ছিল 10, আমি এখানে নগদের করে 10ই লিখবো। এখানে ছিল 12, আমি লিখলাম 12। এই ছিল মূলত আমার 3 ঘরের সলিউশন।